দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সাওম। সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী স্মল ইজ বিউটিফুল 2। প্রদর্শনী চলবে 20 মাস পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রাত 8:20 থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায় সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। তোরে দিয়া হবে না, তুই আব্বার ব্যবসাটাই দেখ, তুই একটা ব্যবসায়ী ছেলে। না না হবে, আমি পারবো। আমি যেহেতু আমি ডিসিশন নিচ্ছি যে আমি পড়ালেখা করবো, আমি অবশ্যই করবো। আমি পড়ালেখা করেই ছাড়বো। করেই যদি ছাড়িস তাহলে তো ভালো হয়, কিন্তু করলে ভালো মতন পড়ালেখাটা করিস। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি মানে ভালো মতো পড়াশোনা করবো। অবশ্যই অবশ্যই। শোন না, মেয়েটা আসলো আর জাদুর মতো করে ওকে পাল্টে দিল। কোন মেয়ে? আরে ওর বন্ধু মিতু। মেয়ে মানুষ এর সঙ্গে বিদেশ যাবে পড়ালেখা করতে, সর্বনাশ। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলু নিরালায় চলু নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলু নিরালায় চলু নিরালায়, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলু নিরালায় চলু নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলু নিরালায়। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। বিপদ বেড়ে চলেছে মানে, তো আমি কি করব? তুমি কি করবা মানে? তুমি এই বাসার গার্জিয়ান না? তোমার একটা কথা আছে না? আমি কি কম কথা বলছি নাকি? আমি তো কথা বলছি, আর সে কথা বলে তো কোনো লাভ হয় নাই। বাবা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সবকিছুই জানতে। কি জানতাম? হ্যাঁ, কিন্তু ও যে এইভাবে আইসা বলবে সেটা তো আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি কিছু জানো না। তাহলে প্লিজ এখন যাও, এখন যে শিলাকে বলো যে মা শিলা তুমি এখান থেকে চলে যাও। আমি যাই বলি যে চলে যাও, আর ও গিয়া আরেকবার সুইসাইডের অ্যাটেম্প করো। রাত 11:30 সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী তানজিনা করিম স্বরলিপি। শুভ দুপুর আপু। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। খুব ভালো লাগে আপনাকে পেলে, বরাবরই। আজকেও ভীষণ ভালো লাগছে। সবকিছু মিলিয়ে কেমন যাচ্ছে সময়টা? আলহামদুলিল্লাহ, খুব ভালো যাচ্ছে। একদম পুরোদমে কাজও শুরু করে দিয়েছি, সেই সাথে বাচ্চা সামলানো, সংসার সামলানো, চাকরি সামলানো, সবই চলছে। সেটাই, মানে দুটো বাচ্চা সামলানো, তারপরে আবার নিজের চাকরি, নিজের মৌলিক গানের কাজ, সবকিছু মিলে তো অনেক ব্যস্ত থাকেন। কিন্তু এর মধ্যে কি সঙ্গীতে যে রেওয়াজ করা, সেই সময়টা পান? হ্যাঁ, আমি যখনই সময় পাই, যেটা আগে ছিল যে গদ বাঁধা যে আমাকে একদম সকালেই করতে হবে, সেটা না করে আমি এখন যখনই সময় পাই তখনই রেওয়াজ করি। আচ্ছা, তাহলে তো বেশ ভালো। কিন্তু দুটো বাচ্চা একটু ঝামেলা হয় না রেওয়াজ করার সময়? একটু তো ঝামেলা করে। আমি চেষ্টা করি যে আমার যেখানে কর্মস্থল, সেখানে আমি যখন ফ্রি টাইমটা পাই সেখানে আমি গিয়ে নিজের মতো করে রেওয়াজ করি। আচ্ছা, আর এই যে রমজান মাস চলছে, এই সময়টা আসলে কিভাবে পার করছেন? যেহেতু সামনে ঈদ, তার মানে অনেক একটা বড় রকমের ব্যস্ততা, অনেকবার গানের কাজ আসবে সামনে, সবকিছু মিলে এই সময়টা কেমন যাচ্ছে?
সবকিছু মিলিয়ে সময়টা খুবই ভালো যাচ্ছে, খুব ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে। আর গানের কাজও অনেকগুলো হচ্ছে, ঈদের কাজও হচ্ছে, ঈদের প্রোগ্রামও করছি, কিছু শুটিং করেছি, কিছু গান করেছি রিসেন্টলি, সব নিয়ে খুব ব্যস্ত। আচ্ছা, তার মানে নতুন গানের কাজ এখন অনেক করা হচ্ছে। অনেক করা হচ্ছে। আর এই যে গেল ভালোবাসা দিবস এবং একই সাথে তার কিছুদিন পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনার দুটো মৌলিক গান এসেছে, একটু জানতে চাইবো গানের পেছনের গল্প সম্পর্কে। হ্যাঁ, আমার যেটা ভালোবাসা দিবসে এসেছে কাজী শুভ ভাইয়ার সাথে একটা ডুয়েট গান, অনেক বছর পরে। আসলে আমার প্রথম গানটাই ছিল ভাইয়ার সাথে সিরি চয়েসের ব্যানারে, আদরে আদরে অন্তরে অন্তরে। গানটা খুব অনেক জনপ্রিয়তা পায় সেই সময়। তো তখন অনেকেই বলতো যে আপনারা এই জুটি কেন আবার গান করছেন না। তো এখন তাদের জন্য আমরা এই 10-12 বছর পরে আবার একটা গান করলাম সিরি চয়েসের ব্যানারেই আবারও, এবং গানটি লিখেছেন জাহিদ আকবর ভাই, গানটি শুরু করেছেন কাজী শুভ ভাই নিজেই। তো গানটা খুব চমৎকার হয়েছে ভ্যালেন্টাইন্স ডে তে। দুজনের একসাথে ডুয়েট গান। একসাথে ডুয়েট। কাজী শুভ ভাইয়ের সাথে কত বছর পর আনুমানিক কাজ করা হলো? আমি 2014 সালে গানটি করেছিলাম আদরে আদরে, আবার এই 25 সালে করলাম এসে। আচ্ছা, প্রায় 11 বছর পর। হ্যাঁ, তো কেমন রেসপন্স পেলেন, যেহেতু এতদিন ধরে আসলে অনেক অপেক্ষা ছিল এবং সবাই বলছে যে এইভাবে আমরা কাজ কন্টিনিউ দেখতে চাই যে আপনারা করছেন। তো সেটাই আসলে আমাদের ভালো লাগা, আমাদের প্রাপ্তি যে মানুষের কাছে ভালো লাগছে গানটা। এবং আপনাদের দুজনের যে রসায়নটা, মানে গানের ক্ষেত্রে যে রসায়নটা, সেই রসায়নটা নিশ্চয়ই আপনারা নিজেরও অনেক উপভোগ করছেন। অনেক অনেক। ভাইয়ের সাথে আমার প্রচুর ডুয়েট গান আছে, মানে সেই সময় আমরা অনেক গান করেছি, একসাথে অনেক, মাঝখানে অনেকগুলো বছর আমরা কাজ করিনি। তো এখন আবার অনেকদিন পরে কাজ করলাম। আচ্ছা, আর যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে গানটি এসেছে সেটা আসলে আমার তো মনে হয় যে এই ধরনের গান আমরা গাইতে পারলে আমাদের কাছে ভালো লাগে, কারণ এটা আমাদের দায়বদ্ধতা থেকে আমরা করি। আর আমাদের ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এত সুন্দর একটা গান খুব চমৎকারভাবে লিখেছেন এনামুল কবির সুজন ভাইয়া, এবং গানটির খুব সুন্দর করে সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন সুমন কল্যাণদা। আর গানটি সুজন ভাইয়ার মিউজিক চ্যানেলে এসছে, রূপকথা মিউজিক ইউটিউব চ্যানেলে। তো এই গানটি নিয়েও আমি খুব সাড়া পাচ্ছি যে এত সুন্দর চমৎকার একটা পরিশীলিত কাজ যাকে বলে, খুব ভালো লেগেছে কাজটা করতে। সাধারণত কোন শ্রোতাদের কাছ থেকে আপনি আপনার নিজের গানের জন্য সাড়াটা বেশি পান? আমার কাছে মনে হয় যে যারা একটু বোদ্ধা শ্রোতা আছে তারা আমাকে বেশি পছন্দ করে, কারণ আমি তো আসলে ম্যাস পিপলের জন্য করি গান, যেটা বলছিলাম যে আদরে আদরে গান, যেটা এখন যে গানটা করলাম সেই গানটা কিন্তু ম্যাস পিপলের জন্য। কিন্তু এই যে গানটা ভাষার গানটা, এটা কিন্তু যারা বোদ্ধা শ্রোতা তাদের কাছেই বেশি ভালো লাগবে। এটা মানে ম্যাস পিপলের জন্য করা হয়নি, নিজের একটা স্যাটিসফ্যাকশন এবং যারা ভালো গান বোঝে তাদের জন্য করা। জি, তাহলে একটি গান শুনি আপু এখন। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স গানটি বলছিলাম, আদরে আদরে। আদরে আদরে তো গেয়েছি অনেকবার, এই নতুন গানটা এবার গাই যেটা ভ্যালেন্টাইন্স ডে তে রিলিজ হলো। ঠিক আছে। মেঘে মেঘে ভেসে যাই আমি, নিয়ে এক আকাশ পাগলামি, হাওয়া হয়ে ছুঁয়ে ছুঁয়ে থাকি, মনে মনে করি ডাকাডাকি, বুকের মাঝে যতনে পুষে রাখি, হৃদয়ে হৃদয়ে ওরে মন পাখি, হৃদয়ে হৃদয়ে ওরে মন পাখি। বাহ, খুব সুন্দর আর মিষ্টি একটা গান। বরাবর যেরকম হয় আপনার গানগুলো এরকম একটু একটু সফট, একটু মেলোডি এই ধাঁচের গানগুলো হয়। আপনি যখন গান শোনেন তখন কি ধরনের গানগুলো বেশি শোনা হয়? আমি সব ধরনের গান শুনি। আমি নিজে গাইতে না পারলেও মানে সব ধরনের গান হয়তো আমি অ্যাটেম্প্ট করি না, বাট আমি সব ধরনের গান শুনি। সেটা আমাদের গান তো আছেই, দেশীয় গান, তাছাড়াও আমি চেষ্টা করি বাইরের কান্ট্রির কি ধরনের গান হচ্ছে সেগুলো শোনার। হ্যাঁ, তারপরে আমার লোকগীতি ভালো লাগে, আমার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, যেগুলো আমি গাই না, মানুষ জানে না যে আমি এগুলি গাই, কিন্তু আমি প্রচুর শুনি, আমার খুব ভালো লাগে। সব ধরনের গানই আমার পছন্দ। সব শিল্পীর তো একটা অনুসরণ করার জায়গা থাকে বা একটা আদর্শ থাকে যে তার পথ অনুসরণ করতে চায় বা তার মতন হতে চায়, তার মতন করে গান গাইতে চায়, এমন কেউ আছেন আপনার? না, আমি তো আসলে আব্বার কাছে যে অনুপ্রেরণাটা পেয়েছি, আব্বাকে আমি অনুসরণ করতাম, অনুকরণ করতাম, তো এখন সেটা করি। তাছাড়া আমার যারা ভালো লাগার পছন্দের শিল্পী আছেন, শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম, শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, ওপারের যদি বলি শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর, শ্রদ্ধেয় আশা ভোসলে, শ্রদ্ধেয় হেমন্তী শুক্লা, ওনাদের গান আমি চেষ্টা করি যে কিভাবে তারা গাইলেন, তাদের গানটা কিভাবে অন্তর থেকে বের হলো সেটা বোঝার চেষ্টা করি এবং সেভাবে করে নিজের মতো গাওয়ার চেষ্টা করি।
জি, মানে নিজের স্বকীয়তাটা যেন নিজের স্বকীয়তাটা থাকে যাতে বা থাকে। নিজের গায়কিটা যেন থাকে। একেবারে কপি করে গাওয়াটা আমার কাছে পছন্দ না। আমার কাছে মনে হয় যে গানটাকে আমি নিজের করে নিলাম, আপন করে নিলাম, তারপরে গাইলাম। এই যে এত ছোটবেলা থেকে আপনি গান করছেন এবং আর মিউজিক ইন্ডাস্ট্রির সাথে আপনার পথ চলাও কিন্তু বেশ দীর্ঘ। আপনি অনেকগুলো টেলিভিশন চ্যানেলে কাজ করেন বা গান করতে যান, অনেক স্টেজ শো করেন। এতগুলো বছরে কি মনে হচ্ছে যে নিজের যে একটা গায়কি বা একটা স্বকীয়তা, যে গান শুনলেই বোঝা যাবে যে এটা স্বরলিপির গান, এই জায়গাটা তৈরি করতে পেরেছেন? আমার তো মনে হয় পেরেছি কিছুটা হলেও। মানে মানুষ শুনলেই বলে যে এটা স্বরলিপির গান, এবং আমি সবসময় চেষ্টা করি যে একটা ধারা মেনটেন করতে, যে এটা স্বরলিপির গান, এই ধরনের পরিশীলিত গানই স্বরলিপি গায়। এটা সবাই বলে, যারা ভালো বোদ্ধা শ্রোতা আছে এবং যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা সবাই এক কথায় বলে যে না, ও একটা পরিশীলিত এবং জানা একটা শিল্পী। এটাই আমার কাছে একটা বড় পুরস্কার, যে এইটুকু পাওয়া কিন্তু কম কথা নয়। এটা আমার এতদিনের চেষ্টা বা পরিশ্রম যাই বলি, সেটারই হয়তো ফসল। আমরা বলি না যে সফলতা তো আসলে কোনো শর্টকাট হয় না, এটা একটা দীর্ঘ পথ চলা, এবং এই পথ চলায় হাঁটতে হয়, এই নিরন্তর পথ চলায় হেঁটে চলতে হয়। আরো একটি গান শুনি আপু, আপনার গান। আচ্ছা, ভাষার দিবসে যে গানটি বলছিলাম সেই গানটি আমি গাই, খুব সুন্দর চমৎকার একটা গান। আমার ভাষাতে আমার আবেগ, আমার অধিকার, এই ভাষার জন্য দিয়ে গেল প্রাণ বরকত জব্বার। আমার ভাষাতে আমার আবেগ, আমার অধিকার, এই ভাষার জন্য দিয়ে গেল প্রাণ বরকত জব্বার। ডাহুক ডাকেও বাংলা শুনি, কোকিলের সুরতায়, বাবার শাসন মায়ের আদর, স্বপ্ন দেখে বাংলায়। ডাহুক ডাকেও বাংলা শুনি, কোকিলের সুরতায়, বাবার শাসন মায়ের আদর, স্বপ্ন দেখি বাংলায়। আমার ভাষাতে আমার আবেগ, আমার অধিকার, এই ভাষার জন্য দিয়ে গেল প্রাণ বরকত জব্বার। কি সুন্দর গানটা, সত্যি সুন্দর আসলেই। এবং আপনি এত আবেগ দিয়ে গাইছিলেন। বাবার শাসনের কথা যখন বলছিলেন তখন আমার ভীষণভাবে মনে পড়ছিল আপনার বাবা ওস্তাদ করিম শাহাবুদ্দিন, যার কাছ থেকে আসলে আপনার গানের হাতে খড়ি, এবং যেমনটি বলছিলেন যে আদর্শের জায়গাটাও তো বাবা। প্রথম স্টেজে ওঠা, সেটাও তো নিশ্চয়ই একটা আলাদা আবেগের জায়গা। কিভাবে ছিল বা সেটা কোথায়, কবে? হ্যাঁ, এটা নিয়ে তো আমি অনেকবার বোধহয় আপনার সাথে আলোচনা করেছি, যে আমি খুব যখন ছোট, আমার 4 বছর বয়স, তখন বাবা জানতেন না যে আমি এতটা গান পারি। একদিন বলছিলাম আপনাকে, তো বাবা ছিলেন না তখন, আমি নিজেই গান প্র্যাকটিস করছিলাম, এবং আমি আবার যে স্টুডেন্টসরা ছিল তাদেরকে বলছিলাম যে আজকে আমি তোমাদেরকে গান শেখাবো। ওরা তো খুব হাসলো, বলে তুমি গান শেখাবে? আচ্ছা, আগে তোমার একটা পরীক্ষা হয়ে যায় যে তুমি কেমন ওস্তাদ, আগে তো দেখতে হবে। তখন আমি একটা খেয়াল পরিবেশন করেছিলাম, এবং তখন অনেকগুলো টান দিয়ে গান করছিলাম। তখন আবার ততক্ষণে বাবা চলে এসেছে, এসে আমার গান শুনে তো সে একদম কিভাবে আমার মেয়ে এত গান পারে, হ্যাঁ হতবাক হয়ে গেছে যে কিভাবে পারে। তখন থেকেই আব্বা একদম ভালো মতো আমাকে শেখানো শুরু করলো, এবং আমি সেই বছরই বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমাদের শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠী আছে, সেখানে ক্লাসিক্যাল ফেস্ট হতো, সেখানে আমি প্রথম রাগ আনন্দী গাই 4 বছর বয়সে। এবং যারা মানে বসেছিলেন শ্রোতা, আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতের আসরটা হয় এরকম যে আমি স্টেজে থাকবো আর সবাই ফ্লোরে বসে থাকবে, তো ফ্লোরে বসে আমাকে দেখতে পাচ্ছিল না, আমি এতটাই ছোট ছিলাম। এটা আমার খুব মনে পড়ে, এটা আমার প্রথম স্টেজে ওঠা, 4 বছর বয়সে। 4 বছর বয়সে। কি দারুণ একটা অভিজ্ঞতা। তখন কি একটু ভয় ভয় কাজ করছিল, যদিও মনে থাকবার কথা না? না, আমি নাকি এমনিতে আমি খুব ভীতু, কিন্তু গান গাইবার সময় আমি নাকি খুব সাহসী, আমি কখনো ভয় পেতাম না। এটা আমার আব্বা আম্মা সবসময় বলে যে ও যাই করুক সব জায়গায় ভয় পায়, মানে আমি ভূতের ভয়ও পেতাম,
হ্যাঁ চোরের ভয়ও পেতাম, কিন্তু গান গাইতে গেলে কখনো ভয় পেতাম না। তারপরে তো অসংখ্যবার স্টেজে পারফর্ম করা হয়েছে, সব থেকে মেমোরেবল স্টেজ পারফরমেন্সের কথা যদি জানতে চাই কোনটার কথা বলবেন? আমার ওইটার কথাই মনে পড়ে এখন, ওইটাই? ছোটবেলার কথাটাই আমার কেন যেন মনে পড়ে। দেশের বাইরে যাওয়া হয়েছে তো অনেকবার। দেশের বাইরে যাওয়া হয়েছে এবং সেখানে গেলেও আমার একটা ভালো লাগা কাজ করে। ওখানে গেলে সবাই কিন্তু ফোক গানটা বেশি শুনতে চায়, মাটির গান যেগুলো সেগুলো শোনার জন্য বেশি অনুরোধ আসে। তো আমি বললাম না আমি ফোক গান খুব গাই না, কিন্তু সেখানে গাইতেও আমার ভালো লাগে, কারণ ওরা এত এনজয় করে গানগুলো, এবং দেখা যায় যে আমি গান গাচ্ছি ওরা কিন্তু একদম কান্না করে যাচ্ছে, অযোধ্যারায় বয়ে যাচ্ছে, তাদের আবেগপ্রবণ হয়ে যায়, সেটা দেখতেও ভালো লাগে। তো সেখানে গিয়ে আমি বুঝি যে আমার বাংলাদেশটা কি, আমার মাটির যে টানটা কিভাবে হয়। আমি নিজেও বহু বছর না, 1 বছরই আমি বাইরে ছিলাম, মানে বহু দিন বলবো, তা প্রত্যেকটা দিন আমি আমার দেশকে মিস করতাম, আমি কবে যাব দেশে, আমার এরকম মনে হতো। এই যে বলছিলেন বিভিন্ন রকম স্টেজে পারফর্ম করার অভিজ্ঞতার কথা, আপনি আমরা দেখেছি যে আপনি সবসময় একটু সফট, একটু মেলোডি এই ধাঁচের গানগুলো বেশি করে থাকেন, যেহেতু আপনার ক্লাসিক্যাল চর্চাটা বেশি এবং ছোটবেলা থেকে হয়ে আসছে, কেন অন্য ধরনের গানে আমরা স্বরলিপিকে পাই না? একেবারে যে পান না তা কিন্তু না। আমি একটা গান করেছিলাম মিলনের সাথে, লক্ষ্মী সোনা রাগ করো না, গানটা একটু মানে ডিফারেন্ট, আমার থেকে বাইরে, তো সেই গানটিও আমি গেয়েছি। আবার দেখা যায় যে সিনেমাতে আমি যখন প্লেব্যাক শুরু করলাম তখন কিন্তু কিছু গান আমাকে চটুল গান গাইতে হয়েছে প্রয়োজনে, সিনেমার সিকোয়েন্সের প্রয়োজনে, তো চেষ্টা করা হয়, কিন্তু দেখা যায় যে মানুষ আমাকে এই ধারাটাতে বেশি পছন্দ করে, গ্রহণ করে বেশি, এই জন্য এখানেই বেশি আমি কাজ করি। আচ্ছা, আপনি আপনার 4 বছর বয়সের অভিজ্ঞতার কথা বলছিলেন, আপনার মেয়ের বয়স এখন 4 বা 4.5 বছর, তো তার গানের প্রতি আগ্রহটা কেমন? আমি তো মনে করি যে আমি ওর মধ্যে আমাকেই দেখতে পাই, মানে এখন দেখা যায় যে আমি যেরকম আব্বার কাছে গান শিখতাম, ও কিন্তু প্রত্যেকদিন নানার কাছে চলে যায়, ভাইয়া বলে ডাকে, ভাইয়া আমি আজকে রেয়াজ করবো তোমার সাথে, এবং দুর্দান্ত রেয়াজ করে। মানে এটা আমি এখন ভাবি যে 4 বছরের বয়সে আমি হয়তো এরকম ছিলাম, এবং সেটা আমি ওকে দেখতে পাই, প্রতিফলনটা ওর মধ্যে পাই। খুব সুন্দর গান করে, কিন্তু ও আবার সবার সামনে গান করতে চায় না, নিজে নিজে দেখা যায় প্রচুর গান করছে, টান করছে, প্র্যাকটিস করছে, কিন্তু যদি সবার সামনে গাইতে বলি তখন খুব সে লজ্জা পায়, শাই ফিল করে। আপু আরো একটি গান শুনতে চাই আপনার কণ্ঠে। আচ্ছা, এই গানটি তো আমি গাই সবসময়, আমার খুব পছন্দের গান, প্রহেলিকা চলচ্চিত্রে আমার কিশোর দাস দাদার সুর এবং আমার সাথে দ্বৈত গান করেছিলেন উনি, আর শ্রুতি আসিফ ইকবাল ভাইয়ার লেখা, হৃদয় দিয়ে ভালোবাসে যারা। আমি তো নিজে এসেছি যেছি ভালোবেসে সেই কখন যেন মরে গেছি, শুধু তোমার কাছে আছি আমি বেঁচে, হৃদয় দিয়ে ভালোবাসে যারা, ভালোবেসে মরে যায় তারা, হৃদয় দিয়ে ভালোবাসে যারা, ভালোবেসে মরে যায় তারা, মরে গেছি শুধু তোমার কাছে বেঁচে রয়েছি, শুধু তোমার কাছে বেঁচে রয়েছি। ভীষণ সুন্দর, এই গানটি আমার খুবই পছন্দের, এবং আপনি যখন গান করেন মানে খালি গলায় যখন আমি আপনার কাছ থেকে গানটি শুনি, আমার ভেতরে একটা অদ্ভুত রকম আবেগ কাজ করে। অনেক ধন্যবাদ, আপনি সবসময় খুব সুন্দর করে প্রশংসা করতে পারেন। আচ্ছা, এই যে সিনেমার গানের কথা বলছিলাম, এখন কি নতুন কোনো সিনেমার গান আসবে সামনে, এরকম কথা চলছে? একটা সিনেমার গান রিসেন্টলি রেকর্ড করেছি, সিনেমার নামটা চূড়ান্ত হয়নি এখনো, তো ওই গানটা একটা ডুয়েট গান, একজন নতুন শিল্পী গান করেছেন, কিন্তু ভালো গান করেন, সুন্দর গান করেন, আর ওইটা ইরফান টিপু ভাইয়ের কম্পোজিশনে, সুর এবং কম্পোজিশন। তো গানটি খুব শীঘ্রই হয়তো রিলিজ হবে, আমার মনে হয় যে কোরবানির ঈদে হয়তো হতে পারে সিনেমাটা রিলিজ। সবকিছু মিলে আগামী দিনগুলো যেন সুন্দর হয় আপু, সেটাই প্রত্যাশা। হৃদয় দিয়ে যারা গানটাকে ভালোবেসে গানটাকে লালন করে তাদের জন্য সবসময় আমাদের একটা শ্রদ্ধা কাজ করে, শুভকামনা কাজ করে, আপনার জন্য তাই থাকলো। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বে যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।